বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। এক্সিলেন্ট প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে আমি রাকিব ব্যাপারী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এক্সিলেন্ট প্রাইভেট প্রোগ্রামের ধারাবাহিক প্রক্রিয়ায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের নাম হলো হিসাবের বইসমূহ। আজকে তার ৯ নম্বর পর্ব। আজকের পর্বে আলোচনা করব হিসাবের বইসমূহের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে কোতিয়ান কিভাবে প্রস্তুত করতে হয়, এই বিষয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, কোতিয়ান দুইভাবে প্রস্তুত করা হয়। একটি হচ্ছে সনাতন পদ্ধতি, আরেকটি হচ্ছে আধুনিক পদ্ধতি। একটি হচ্ছে টিচকের দ্বারা, আরেকটি হচ্ছে চলমান জের চক দ্বারা কোতিয়ান প্রস্তুত করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব তা হচ্ছে টিচক, অর্থাৎ সনাতন পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমি এখানে আগে থেকে টিচকটি লিখে রেখেছি। টিচক অথবা সনাতন চক। টিচক আরেক নাম হচ্ছে সনাতন চক। যদি প্রশ্নে বলে সনাতন পদ্ধতিতে কোতিয়ান প্রস্তুত করো, তাহলে অবশ্যই আমরা কি করব? টিচক নির্ণয় করব। এখানে টিচকের গড় সংখ্যা হচ্ছে 8টি। এমসিকিউ আসতে পারে যে কোতিয়ানের টিচকের গড় সংখ্যা কয়টি? কোতিয়ানের টিচকের গড় সংখ্যা হচ্ছে 8টি। যেমন তারিখ, বিবরণ, কোতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, তারিখ, বিবরণ, কোতিয়ান পৃষ্ঠা, ক্রেডিট টাকা। একটি হচ্ছে ডেবিট সাইড, অন্যটি হচ্ছে ক্রেডিট সাইড। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে টিচকের নমুনা। এখন আজকে যে বিষয়টি তোমাদেরকে সমাধান করে দেখাবো তা হচ্ছে রাজশাহী বোর্ড 2021 সালে প্রশ্নটি আসছে। আমি এখন প্রশ্নটি পড়ব, তোমরা চাইলে মিলিয়ে নিতে পারো। প্রশ্নে বলছে 2020 সালের জানুয়ারি 1 তারিখ জনাব ইশরাক নগদ 1 লক্ষ টাকা, আসবাবপত্র 50,000 টাকা এবং 30,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। জানুয়ারি মাসের লেনদেন সমূহ: জানুয়ারি 2, মাসিক 10,000 টাকা বেতনে দোকানদার একজন ম্যানেজার নিয়োগ করা হলো। 5 তারিখ নগদে 20,000 টাকা পণ্য ক্রয় করা হলো। 10 তারিখ ধারে অফিস সরঞ্জাম ক্রয় 10,000 টাকা। 15 তারিখ 30,000 টাকা ধারে পণ্য বিক্রয় করা হলো। 22 তারিখ জানুয়ারি 10 তারিখে কৃত সরঞ্জামের মূল্য পাওনাদারকে পরিশোধ করা হলো। অর্থাৎ 10 তারিখে যে ধারে অফিস সরঞ্জাম ক্রয় করা হয়েছিল, 22 তারিখে এই টাকাটা কি করছেন? পরিশোধ করছেন। 26 তারিখে নগদে বিক্রয় 8,000 টাকা। 30 তারিখে ভাড়া বাবদ পরিশোধ 3,000 টাকা। 31 তারিখে ম্যানেজারের বেতন পরিশোধ করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, এ হচ্ছে লেনদেন। গ নাম্বার প্রশ্নটি বলছে নগদান হিসাব টিচক ব্যবহার করে জানুয়ারির শেষে নগদ জেরের পরিমাণ নির্ণয় করো। এখানে প্রশ্নে বলতে পারতো যে নগদান হিসাব সনাতন পদ্ধতিতে নির্ণয় করো। যদি সনাতন বলতো তাহলে অবশ্যই কি করতাম? টিচক। আর যদি আধুনিক পদ্ধতি বলতো তাহলে অবশ্যই আমরা জের চলমান চকের মাধ্যমে আমরা কি করতাম? কোতিয়ান প্রস্তুত করতাম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রশ্নে বলছে নগদান হিসাব। যত প্রকার নগদান হিসাব রয়েছে, যে সকল লেনদেন নগদে হয়েছে, ওই সকল লেনদেন দ্বারা আমরা কোতিয়ান প্রস্তুত করব। এখানে দাঁড়ে বা বাকিতে কোনো লেনদেন সংগঠিত হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 1 তারিখে বলছে 2020 সালে জানুয়ারি 1 তারিখ, 2020 জানু 1 তারিখ, সংক্ষেপে জানু। প্রিয় শিক্ষার্থীরা, 2020 সালের জানুয়ারি 1 তারিখ জনাব ইশরাক নগদ 1 লক্ষ টাকা,
নিয়ে ব্যবসা শুরু করলেন। নগদ 1,00,000 টাকা। আমরা শুধু নগদান হিসাব করব, যেহেতু এখানে প্রশ্নে নগদান হিসাব বলে দিছে। 1 তারিখের জাবেদা আমরা যদি জাবেদা করি তাহলে দেখা যাবে নগদে 1,00,000 টাকা ব্যবসা আনায়ন। এই জন্য জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কারণ আয় সবসময় ক্রেডিট হয়, মূলধন ক্রেডিট হবে। এই জন্য আমরা পড়ছিলাম সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। এই 5 প্রকার হিসাবের মধ্যে সম্পদ এবং ব্যয় যখন বৃদ্ধি পায় তখন ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু নগদান হিসাব ডেবিট হয়েছে, মূলধন হিসাব ক্রেডিট হয়েছে, আমরা যেহেতু নগদান হিসাব করতেছি, একটা হচ্ছে ডেবিট পক্ষ, আরেকটা হচ্ছে ক্রেডিট পক্ষ। যেহেতু নগদান হিসাব ডেবিট হয়েছে, বিপরীত নামে আমরা ডেবিট দিকে হিসাবভুক্ত করব। যেমন 1,00,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তারপর হচ্ছে 2 তারিখ মাসিক 10,000 টাকা বেতন দোকানের জন্য একজন ম্যানেজার নিয়োগ করা হয়েছে। প্রতিষ্ঠান শুধুমাত্র নিয়োগ প্রদান করছেন, কিন্তু আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, যার কারণে 2 তারিখ কোনো লেনদেন নয়। তারপর হচ্ছে 5 তারিখ নগদে 20,000 টাকা পণ্য ক্রয়। আমরা যদি জাবেদা করি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কেন? আমরা আগেই পড়ছি সম্পদ এবং ব্যয় যখন বৃদ্ধি পায় তখন ডেবিট। ক্রয় করার কারণে সম্পদ আমার বৃদ্ধি পেয়েছে, ক্রয় করার কারণে একদিক থেকে টাকা চলে গেছে, আরেক দিক দিয়ে সম্পদ আমার গড়ে আসছে, আমি ক্রয় করে আনছি, আমি পণ্য দ্রব্য ক্রয় করছি। একদিক দিয়ে নগদ টাকা চলে গেছে, অন্য দিয়ে পণ্য বা দ্রব্য আমার ঘরে আসছে, যার কারণে একদিক দিয়ে সম্পদ বৃদ্ধি পেয়েছে, আরেক দিক দিয়ে সম্পদ হ্রাস পেয়েছে। এই জন্য ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু আমরা নগদান হিসাব করতেছি, নগদান হিসাব ক্রেডিট হওয়ায় আমরা ক্রেডিট সাইডে বিপরীত নামে ক্রয় হিসাব লিখব। বিপরীত নামে ক্রয় হিসাব লিখব। 5 তারিখ জানুয়ারির 5 তারিখ ক্রয় হিসাব 20,000 টাকা। তারপর 10 তারিখ দাঁড়ে অফিস সরঞ্জাম ক্রয় 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, দাঁড়ে বা বাকিতে কোনো লেনদেন খতিয়ানভুক্ত করব না, কারণ এখানে বলছে নগদান। যতগুলা নগদান রয়েছে, নগদের লেনদেন রয়েছে, ওই সকল লেনদেনগুলো লিপিবদ্ধ করব। যেহেতু 10 তারিখে দাঁড়ে বা বাকিতে ক্রয়, এজন্য এই লেনদেনটি অন্তর্ভুক্ত হবে না। তারপর 15 তারিখ 30,000 টাকা দাঁড়ে পণ্য বিক্রয়, এটিও আসবে না। তারপর 22 তারিখে জানুয়ারি 10 তারিখ অফিস সরঞ্জামের মূল্য পাওনাদারকে পরিশোধ করা হলো 10,000 টাকা। যেহেতু মূল্য পরিশোধ করা হয়েছে, নগদে আমার হাত থেকে টাকা চলে গেছে, পাওনাদারকে আমরা টাকা দিয়ে দিছি। এই জন্য নগদে টাকা দেওয়ায় আমার নগদ অর্থ কমে গেছে, নগদ অর্থ কমে গেছে। এই জন্য ব্যয় আমরা যদি জাবেদা করি পাওনাদার অথবা প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পাওনাদার অথবা প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পাওনাদারের আরেক নাম হচ্ছে প্রদেয় হিসাব। এই জন্য আমরা 22 তারিখে পাওনাদার হিসাব অথবা প্রদেয় হিসাব লিখতে পারি। প্রদেয় হিসাব 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তারপর হচ্ছে 26 তারিখ নগদে বিক্রয় 8,000 টাকা। বিক্রয় সবসময় আয়, আয় সবসময় ক্রেডিট হয়, এই জন্য নগদান হিসাব ডেবিট। আমরা যদি জাবেদা করি তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু নগদান করতেছি, নগদান হিসাব ডেবিট হওয়ায় আমরা ডেবিট দিকে
বিপরীত নামে বিক্রয় হিসাব। জানুয়ারি 26 তারিখ বিপরীত নাম বিক্রয় হিসাব 8,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তারপর হচ্ছে 30 তারিখ ভাড়া বাবদ পরিশোধ 3,000 টাকা। যেহেতু আমরা ভাড়া পরিশোধ করেছি, অবশ্যই নগদে করেছি, এই জন্য যদি জাবেদা করি ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, যেহেতু আমরা নগদান করতেছি বিপরীত নামে আমরা কি করব, 30 তারিখ ভাড়া হিসাব লিখব 3,000 টাকা। তারপর 31 তারিখ ম্যানেজারের বেতন পরিশোধ করা হলো। এখানে 2 তারিখে একটি লেনদেন আছে। মাসিক 10,000 টাকা বেতনের দোকানের জন্য একজন ম্যানেজার নিয়োগ করা হলো। এই যে 2 তারিখে একজন ম্যানেজার নিয়োগ করা হয়েছিল, এই প্রিয় শিক্ষার্থীরা 2 তারিখে 10,000 টাকা একটি ম্যানেজার নিয়োগ করা হয়েছিল, কিন্তু 31 তারিখে ম্যানেজারকে টাকা পরিশোধ করা হয়েছে, যার কারণে 31 তারিখে ম্যানেজারের বেতন আমরা 10,000 হিসাবে লিখব। প্রিয় শিক্ষার্থীরা, 31 তারিখ ম্যানেজারের বেতন, এজন্য বেতন হিসাব 10,000 টাকা। এখানে প্রশ্নে দেওয়া নাই ম্যানেজারের বেতন পরিশোধ কত টাকা, এখানে প্রশ্নে দেওয়া নেই, কিন্তু 2 তারিখে বলা হয়েছে 10,000 টাকা দিয়ে একটি ম্যানেজার নিয়োগ করা হয়েছে, যার কারণে আমরা 10,000 টাকা কি করব, অন্তর্ভুক্ত করব। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে লেনদেন। এখন আমরা যোগ করি। যে দিক দিয়ে টাকা বেশি হবে ওই দিক দিয়ে আগে যোগ করতে হবে। এখানে 1 লক্ষ, তারপর হচ্ছে 8,000, অর্থাৎ 1,08,000, 1,08,000। আমরা ওইদিকে 1,08,000 লিখবো। প্রিয় শিক্ষার্থীরা, 31 তারিখ ব্যালেন্স সিডি করতে হবে। সিডি মানে হচ্ছে ক্রেডিট ডাউন, বিডি মানে হচ্ছে ব্রড ডাউন, নিচে আনিত ক্রেডিট, সিডি মানে নিচে আনিত, অর্থাৎ আমরা যে এই মাসে যতগুলা আয় এবং ব্যয় হয়েছে পরবর্তী মাসে, অর্থাৎ পরবর্তী এই মাসের শেষে আমরা কি করব, ব্যালেন্স সিডি নামে হিসাব করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যোগ করি 20,000 টাকা, 20,000, তারপর হচ্ছে 10,000, তারপর হচ্ছে 3,000, তারপর হচ্ছে 10,000, মোট হচ্ছে 43,000। 1,08,000 থেকে 43,000 টাকা বিয়োগ করলে যে টাকা পাবো ওইটা হচ্ছে ব্যালেন্স সিডি। তাহলে আমরা পাবো ব্যালেন্স সিডি হিসাবে পাইছি 65,000। প্রিয় শিক্ষার্থীরা, এ হচ্ছে প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, যদি তোমাদের এখানে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কি করবা, কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।